চ্যাপ্টার দেখুন। আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর বাস্তব সংখ্যা। 9 এর সর্বপ্রথম চ্যাপ্টার, 9 এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা আমরা কাকে বলি? আচ্ছা, আমরা বাস্তব সংখ্যা আমরা তাহলে কাকে বলি? বাস্তব সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেগুলা শূন্য থেকে আমরা আমরা এখনো পর্যন্ত গুনতে শিখেছি। কিরকম? শূন্য, শূন্য থেকে শুরু করি তো আমরা। 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম ভাবে আমাদের কাছে যতগুলো আমরা সংখ্যা চিনি বা জানি, এই চিহ্নটার অর্থ হচ্ছে অসীম। মানে আমরা আমরা যতগুলো সংখ্যা আমরা হচ্ছে মোটামুটি গুনতে পারি তাদেরকে আমরা কি বলি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা অনেক সময় আমরা আমরা কি সংখ্যা বলি? আমরা বলি গণনার সংখ্যা। কি সংখ্যা বলি? গণনার সংখ্যা। এবারে এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে আমরা আমরা আবার মাঝে মধ্যে লিখি -1, আবার মাঝে মধ্যে লিখি +1, এরকম করে লিখি তো। এইগুলো আমাদের, এইটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এইটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবারে এটা তাহলে আমরা স্যার কি করে বুঝবো? এটা আমাদের বোঝার জন্য আমরা 6 এ শিখেছিলাম সংখ্যা রেখা। 6 এ কি আমরা শিখেছিলাম? সংখ্যা রেখা। তো সেই সংখ্যা রেখার যদি আমরা স্কেল করি, তো সেই সংখ্যা রেখার স্কেলে আমরা মধ্যে আমরা শূন্যকে রাখছিলাম। এবারে সেই শূন্য থেকে আমরা যখন ডান দিকে আমরা যখন যাচ্ছিলাম, তখন আমরা যাচ্ছিলাম প্লাসের দিকে, মানে ধনাত্মক দিকে। আর আমরা যখন বাম দিকে যাচ্ছিলাম তখন আমরা যাচ্ছিলাম মাইনাসের দিকে। তাই এইখানে আমাদের কি কি সংখ্যা আছে? আমাদের একটা আছে নেগেটিভ আর একটা আছে পজিটিভ, মানে একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এবারে এগুলা আমরা আমাদের কাছে যতগুলা বাস্তব সংখ্যা ছিল, ঋণাত্মক কিন্তু বাস্তব সংখ্যা না। -1 কখনো কিন্তু আমরা আমরা খাতা কলমে কিংবা আমরা অঙ্কে আমরা করি ঠিকই, কিন্তু আমাদের বাস্তব জীবনে -1 হয় কখনো? বাস্তবে আমরা যখন কোনো সংখ্যা গুনি, আমাদের কাছে হয়তো 5টা আম আছে, এটা তো সবসময় প্লাস, কিন্তু কখনো কি আমাদের কাছে -5 হয়? -5টা আম হয় না তো, -5টা আম হয় না। তো সুতরাং আমাদের কাছে এই নেগেটিভটা কিন্তু বাস্তব সংখ্যা নয়। এটা নেগেটিভ কিন্তু আমাদের কাছে বাস্তব সংখ্যা না। এটা আমাদের কাছে তাহলে বাস্তব কোনটা? শুধুমাত্র প্লাসটাই হচ্ছে আমাদের কাছে বাস্তব সংখ্যা। এই কারণের জন্য এটাকে আমরা বলছিলাম গণনার সংখ্যা, তার কারণ এর সাহায্যে আমরা গুনতে পারি। এটাকেই আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার। এইটাকেই আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার। হয়েছে? এবারে এই সমস্ত স্বাভাবিক সংখ্যা কিংবা ন্যাচুরাল নাম্বারের পরে আমরা যেই সংখ্যাটা আমরা এখন দেখব, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা দেখব। এবারে পূর্ণ সংখ্যার মধ্য থেকে, আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল বলেছি। স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য আসবে না, ঠিক আছে? শূন্য আসবে না, শূন্য কিন্তু ন্যাচুরাল নাম্বার নয়। ন্যাচুরাল নাম্বার নয়, শূন্য কিন্তু কখনোই স্বাভাবিক সংখ্যা না। তার কারণ শূন্য এমনিতে বাস্তবে শূন্য কিন্তু কোনো অস্তিত্ব নেই। এবারে আমাদের কাছে যেই সমস্ত সংখ্যাগুলো ছিল, এই শূন্য থেকে আমরা আমরা হচ্ছে যতগুলো লিখছিলাম, এটাকেই আবার আমরা বলছিলাম অখণ্ড সংখ্যা। কি বলছিলাম এটাকে আমরা? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যার মধ্যে থেকে এগুলোতে আমাদের আছে আছে কি কি? অখণ্ড সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যার মধ্যে আমাদের আছে কি কি তাহলে? 0, 1, 2, মানে শূন্যর সাথে
আমাদের যখন স্বাভাবিক সংখ্যা যখন আমাদের মিলে যায় তখন আমরা তাকে কি বলি? অখণ্ড সংখ্যা। এবারে এই অখণ্ড সংখ্যা, সমস্ত যতগুলো অখণ্ড সংখ্যা আছে এর সাথে আমরা এই যে এতক্ষণ ধরে আমরা এই যে -5, -1, -2 আমরা যে বলছিলাম, এইগুলো সব কটার একটা দল আছে। কি আছে? -1, এইদিকে আরো আছে, এইগুলো আমি আর লিখছি না। -2, -3 করে এইদিকে আরো আছে। এরপরে হচ্ছে 0, ওরপরে এখানে +1, +2, +3, এইভাবে আরো আমাদের চলতে থাকে। এই যে সম্পূর্ণটা একটা যে পূর্ণ সংখ্যার দল আমরা পাচ্ছি, আমরা কি পাচ্ছি? একটা পূর্ণ সংখ্যার দল পাচ্ছি। এই সম্পূর্ণ পূর্ণ সংখ্যার দলের মধ্যে থেকে আমরা আমরা যেটুকুকে আমরা মাইনাস হিসাবে লিখছিলাম, একটু আগে আমরা বলছিলাম, এই যে যেইটুকু আমরা মাইনাস হিসাবে লিখছিলাম একে আমরা বলছিলাম ঋণাত্মক সংখ্যা। একে আমরা কি বলছি? ঋণাত্মক সংখ্যা। আর এইগুলোকে আমরা আমরা কি বলছিলাম? ধনাত্মক সংখ্যা। ইংরেজিতে এইটা পজিটিভ, আর ইংরেজিতে এইটা হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পূর্ণ সংখ্যার আমাদের ভাগ। এবারে আমাদের নেক্সট যেই সংখ্যা আসবে সেই সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা আসবে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমাদের কি? মূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস কোনগুলা? যদি কখনো কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। কি আকারে লেখা যায়? পি বাই কিউ আকারে লেখা যায়, যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ মানে কি? পি বাই কিউ মানে হচ্ছে ভগ্নাংশের আকারে লেখা যায়। কি আকারে লেখা যায়? ভগ্নাংশের আকারে। যে সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি তাকে আমরা বলি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কি রকম স্যার? উদাহরণস্বরূপ বলতে গেলে পরে আমরা বলতে পারি 2/9, 5/7, কিংবা 11/9। এগুলো আমাদের সমস্তটাই কি? আমাদের রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। কি রকম? আরেকটা যেরকম আমরা আমরা যদি ধরে নিই তাহলে হচ্ছে 4। এই 4কে আমরা কি হিসাবে লিখতে পারি? 8/2। এরকম আমাদের অনেকগুলো সংখ্যা আছে যেগুলোকে আমরা মূলদ সংখ্যা রূপে বলতে পারি। এবারে এইখানে আমরা যে মূলদ সংখ্যা আমরা যে বলছি, এবারে আমাদের তো কখনো তো এরকম তো হতে পারে, হ্যাঁ কি না? এক্ষেত্রে এর মানটা কি চলে আসবে? এর মান চলে আসবে অসীম। তো সুতরাং এই যে নিচে আমাদের যে শূন্যটা আমরা লিখেছি, মানে এই ভগ্নাংশটাকে যদি আমরা পি বাই কিউ আকারে যদি আমরা লিখতে যখনই আমরা যাব, তার মানেটা কি? এখানে কিউ এর মান আমাদের 0। হ্যাঁ, মূলদ সংখ্যাতে একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে কিউ আমাদের কখনোই 0 হতে পারে না। কিউ কখনোই আমাদের 0 হতে পারে না। কিউ মানে হচ্ছে ওই যে পি বাই কিউ ছিল, উপরেরটা লব নিচেরটা হর। তো মূলদ সংখ্যার ক্ষেত্রে সবসময় আমাদের কি আমাদের হতে পারে না? হরটা আমাদের কখনোই 0 হতে পারে না। হ্যাঁ, এবারে তাহলে এখন আপাতত আমরা যা লিখবো, যে সমস্ত কিছু নাম্বার আমরা যাই লিখি না কেন, সবই তাহলে আমাদের কি? মূলদ সংখ্যা। সবই আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা। কোন সংখ্যাগুলো? যে সংখ্যাগুলো আমরা আমরা লিখছিলাম। তাহলে আমরা কি লিখছিলাম? আমরা যতগুলো লিখছিলাম সব আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা লিখছিলাম। তার মানে আমাদের কাছে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সমস্ত পূর্ণ সংখ্যায় আমাদের হচ্ছে কি সংখ্যা? সকল পূর্ণ সংখ্যায় আমাদের মূলদ সংখ্যা। রেশনাল নাম্বারস সংখ্যা কেন লিখছি?
সবকটা সংখ্যাই আমাদের কি রেশনাল নাম্বারস বা মূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের একটা ছোট্ট একটা কথা আছে, যেটা হচ্ছে সমতুল্য মূলদ সংখ্যা। সমতুল্য মূলদ সংখ্যা কিংবা সমতুল্য ভগ্নাংশ। কি ধরনের ভগ্নাংশ স্যার? দেখো 4/6 হয়েছে। আর একটা যদি বলি তাহলে হচ্ছে 6/9। আর একটা যদি বলি তাহলে হচ্ছে 12/18। এই যে এই সমস্ত কিছু আমরা যে লিখেছি, এই যে যতগুলো আমরা এখনো পর্যন্ত এই যে এই তিনটে ভগ্নাংশ যে লিখেছি, এ কটা আমাদের সব কটা তো আসছে 2-3। এখানে আমি 4 আর 6 কাটাকাটি করলাম, কত এলো? 2-3। 6 আর 9 কাটাকাটি করলাম, কত এলো? 2-3। আমাদের 12 আর 18 কাটাকাটি করলাম, কত এলো? 2-3। তাহলে আমরা এখানে যে কটা আমরা ভগ্নাংশ লিখেছিলাম 4/6, 6/9 কিংবা 12/18, এই সমস্তটা আমাদের কার সাথে সম্পর্কিত? 2-3। তাই এই যে এখানে আমরা যতগুলো আমরা ভগ্নাংশ লিখেছি, সেইটা হচ্ছে এই ভগ্নাংশটার কি সমতুল্য ভগ্নাংশ। এগুলো আমাদের কি ধরনের ভগ্নাংশ? সমতুল্য ভগ্নাংশ। সেই জন্য একে আমরা লিখেছিলাম সমতুল্য মূলদ সংখ্যা। কি ধরনের সংখ্যা লিখেছিলাম আমরা? সমতুল্য মূলদ সংখ্যা। এই সমতুল্য মূলদ সংখ্যা এই সমতুল্য মূলদ সংখ্যার পরে আমাদের নেক্সট টপিক হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এই টপিকটা তোরা আশা করি এইটা একবার করেছিস উৎপাদকে বিশ্লেষণের সময়। পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো? যখন আমরা দুটো সংখ্যা নেব, কি রকম সংখ্যা নেব? দুটো সংখ্যা নেব, সেই দুটো সংখ্যা পাশাপাশি হতে পারে, অনেক দূরেরও হতে পারে, অনেক কাছেরও হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো যখন আমরা দুটো সংখ্যা নিব, ধরে নিচ্ছি আমরা একটা সংখ্যা নিচ্ছি x আর আরেকটা সংখ্যা নিচ্ছি y। আমরা আমরা যখন কোনো ধরনের দুটো সংখ্যা নিচ্ছি, সেই দুটো সংখ্যার গসাগু, সেই দুটোর সংখ্যার গসাগু আমাদের কত আসবে? 1। আমাদের গসাগু কত আসবে? 1। তখন আমরা এই সংখ্যা দুটিকে পরস্পরের, কি বানান লিখছি আমি, তখন আমরা এই সংখ্যাগুলিকে আমরা পরস্পরের মৌলিক সংখ্যা নাম দিব। কি নাম দিব? পরস্পরের মৌলিক সংখ্যা। এবারে এই যে আমাদের এইখানে পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার, তাহলে আমাদের শর্তটা কি হলো? যে তাদের মধ্যে আমাদের গসাগুটা কত হতে হবে? 1। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, তাহলে আমাদের কি হতে পারে? আমরা পাশাপাশি দুটো সংখ্যা নিচ্ছি, নাম্বার 4 আর 5 এর একটা সেট, এদের মধ্যে গসাগু কত? 1। তার মানে এরা আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। আবার একটু আমরা দূরের সংখ্যা নিচ্ছি 5 আর 9, এদের মধ্যে আমাদের গসাগু কত? 1। এরা আমাদের কি পরস্পর মৌলিক সংখ্যা।